আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা। এই গল্পর বাকি অংশের সাথে অল পার্ট আপলোড করা হয়েছে। যারা আগের সিজনগুলো দেখেছেন তারা স্কিপ করে যাবেন, আর যারা নতুন তাদের পুরো গল্পটা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। প্রীতিলতা নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে আসে। রিমান্ডে যেভাবে মারা হয়েছিল তার ব্যথা আস্তে আস্তে বাড়ছে। কোর্ট থেকে আসার পর থেকে শরীরটা ভালো লাগছে না। মারের দাগগুলো গাঢ় কালো হয়ে গেছে, অনেক জায়গায় ফুলেও গেছে। হালকা আলোয় জ্বলতে থাকা বাতিটার দিকে তাকিয়ে প্রীতি গাইতে লাগলো। যাও পাখি বলো তাকে, সে যেন ভোলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই। আর গাইতে পারল না, তার আগেই লোকাপে তালা খুলে এসিপি প্রদীপ ভেতরে ঢুকলো। প্রীতি ওইদিকে তাকিয়ে বলল, কি ব্যাপার স্যার, গরিবের বাড়িতে হাতির পাড়া নাকি? আমি তোমার সাথে ফালতু কথা বলতে আসিনি। পানি ঘোলা করে এখন আমাদের বলছো সমস্যার সমাধান করতে। তোমার জন্য শত শত মেয়ের জীবন ঝুঁকিতে। তুমি এখন কিভাবে ঠান্ডা মাথায় বসে আছো? মেয়েদের বাবা মা আন্দোলন শুরু করছে। অলরেডি 3 জায়গায় থানাতে ভাঙচুর হয়েছে। প্রীতিলতা উঠে দাঁড়ালো, হাত দিয়ে আস্তে করে নিজের শরীরের ময়লা ঝেড়ে ফেলে দিল। তারপর এসিপির কাছে এসে বলল, সিগারেট আছে স্যার? প্রীতির কথায় উপহাস। এত আঘাতের পরও মেয়েটা এসিপির দিকে কীভাবে চোখে চোখ রেখে কথা বলছে, তাদেরকে এসিপি অবাক। তার থেকেও বেশি অবাক, একটা ফাঁসির আসামি হয়ে সিগারেট চাইছে, এটাও সম্ভব? এসিপি নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে প্রীতির হাতে দিল। প্রীতি সিগারেট টান দিতে দিতে বলল, স্যার, পানি আমি ঘোলা করিনি, কিন্তু ঘোলা করিয়েছি। আপনার কি মনে হয় স্যার প্রীতিলতা কাঁচা খেলোয়াড়? সো স্যাড স্যার, আপনাদের জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। প্রীতিলতা তারপর উচ্চ শব্দে হাসতে লাগলো। এসিপি প্রীতিকে ধমক দিয়ে বলল, চুপ করো তুমি, একদম বাজে কথা বলবে না। তোমার সাহস দেখে আমি অবাক হই। এত সাহস কোথায় পাও তুমি? প্রীতিলতা এসিপির দিকে আস্তে করে ঘুরল, অতঃপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলল, সত্যিই তো, এত সাহস আসলে আমি কিভাবে পাই? এটা কিন্তু অনেক ভাবনার বিষয়। হঠাৎ করে কথা বলতে বলতে প্রীতি এসিপির সামনে তড়িৎ গতিতে চলে আসে। হঠাৎ এমন করে আসায় এসিপি ভয় পেয়ে যায়। প্রীতিলতা উপহাস ভরা কণ্ঠে বলে ওঠে, কি স্যার, ভয় পেলেন? ঠিক এইভাবেই হঠাৎ করে আমার পরিবার শেষ হয়েছে। নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু ওরা দেয়নি। তাহলে আমি কিভাবে ওদের ছেড়ে দিই স্যার? এতটা মহান আমি নই। আর আপনারা যদি সঠিকভাবে আমার মা বাবার হত্যার রহস্য খুঁজতেন, তাহলে আজ আমি খুনি হতাম না। আজ আমার একটা স্বাভাবিক জীবন থাকতো। যাই হোক, আপনার কি মনে হয় প্রীতিলতা স্বার্থহীন মানুষ? আমি প্রথম 50টা খুন শুধু নিরপরাধ মানুষদের জন্য করেছি। নো স্যার, আমি এতটাও অবুঝ নই। একবার ঠান্ডা মাথায় ভাবুন স্যার, অন্যের সাথে হওয়া অন্যায়ের শাস্তি আমি কেন দিতে গেলাম? আবার ভাবুন, টাকা হ্যাক করলাম, কিন্তু অন্য মানুষের মধ্যে কেন দিয়ে দিলাম? ভাবুন স্যার, এবার নিজের মাথাটা এবার খাটান একটু। প্রীতিলতা 2 হাত নিজের পকেটে ঢুকিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ যাওয়ার পর প্রীতি আবারও বলল, কি স্যার, বুঝতে পারলে না তো? ওকে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তবে শুনুন, আপনি বলেছেন 3টা থানার ভাঙচুর হয়েছে, কিন্তু স্যার কারা ভাঙচুর করেছে তা কিন্তু আপনি বলেননি। বলেছেন কি? এসিপির মাথা দুলিয়ে না বলল। তারপর প্রীতি আবারও বলল, একটা দেশের প্রধান শক্তি কি জানেন স্যার? একটা দেশের প্রধান শক্তি জনগণ। আমি সেই জনগণকে কাজে লাগিয়েছি। বুঝতে পারছেন না তো? ওকে, আর একটু পরিষ্কার করি। আমি প্রিয়জন হারানোর কষ্ট মানুষের চোখে দেখেছিলাম। আমি ন্যায়ের জন্য দৌড়াতে থাকা মানুষ দেখেছিলাম। হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান এলো। আমার পরিকল্পনা অনুযায়ী আমি অপরাধীদের খুন করতে শুরু করি, আর
অসহায় মানুষগুলোকে তাদের ন্যায় দিতে লাগলাম, কিন্তু তা গোপনে। অন্যদিকে হ্যাকিং করা টাকা দিয়ে গোপনে সমাজ সেবা করতে লাগলাম। এতে করে দুইটা কাজ হয়েছে। প্রথম কাজ হলো অসহায় মানুষ তাদের অধিকার পেয়েছে, আর দ্বিতীয় কাজ হলো আমি এক অদৃশ্য রাজ্য স্থাপন করেছি। অসহায় মানুষগুলো আমার পরিচয় জানে না, কিন্তু তারা আমার জন্য প্রাণ দিতে পারে। প্ল্যান অনুযায়ী আমি জানতাম খুব শীঘ্রই আমি ধরা পড়ব, তাই প্ল্যান অনুযায়ী ইচ্ছে করেই আমি ধরা দিলাম। আর এমন একটা সময় আমি ধরা দিলাম যখন নারী পাচার চক্রকারীদের সব তথ্য আমার কালেক্ট হয়ে গেছে। আমি তথ্যগুলো লুকিয়ে ফেললাম, আর ধরা দেওয়ার পিছনের কারণ হলো ওই তথ্য। যদি নারী পাচারের এই কেস সমাধানের পর আমি ধরা পড়তাম, তাহলে আপনারা আমাকে সময় দিতেন না, আর না আপনারা আমার পরিবারের হত্যার কারণ জানতে চাইতেন, আর না আপনারা আমার বক্তব্য শুনতেন। আমি চেয়েছিলাম সবাইকে সবটা জানাতে, তাই ধরা দেওয়া। আপনারা যে শুধুমাত্র এই কেসের জন্য আমার ফাঁসি আটকে রেখেছেন তা আমি খুব ভালো করেই জানি। শুধু স্যার, এতদিন আপনারা আপনাদের ক্ষমতা আমাকে দেখিয়েছেন, এখন থেকে আপনারা দেখবেন। আপনার কি মনে হয় স্যার, থানায় ভাঙচুর, কিডন্যাপ হওয়া মেয়ে আর বাচ্চাদের আত্মীয়রা করেছে? না স্যার, ওখানের মূল হামলাকারী কারা ছিল জানেন? ওই অসহায় মানুষগুলো যাদের আমি একদিন ন্যায় দিয়েছিলাম। ওইখানের মূল হামলাকারী ছিল যাদের মুখে হ্যাকিং করার টাকার খাবার তুলে দিয়েছি। এতদিন আপনারা প্রশাসনের ক্ষমতা কাজে লাগিয়েছেন, কিন্তু এখন আমি আমার বানানো জনগণের পাওয়া দেখাবো। কি বলেছিলেন আপনি আমাকে? এসিপি শরীফ আমাকে জায়গা না দিলে আমি ভিক্ষে করতাম? আপনারা এখন দেখবেন মা বাবা হারা একজন ভিখারি কি করতে পারে। 24 ঘন্টা সময় দিচ্ছি আপনাকে আমি। 24 ঘন্টা পার হওয়ার আগে আপনি আবার আসবেন, কিন্তু এইবার আমায় মুক্ত করতে। কেন জানেন স্যার? আপনি আসবেন কারণ মেয়েরা কোথায় আছে তার তথ্য সব আমার কাছে, আর নিজের সন্তানকে পেতে মা বাবারা আপনাদের ছাড়বে না। এইবার আপনারা নন, এইবার জনগণ আমায় মুক্ত করবে স্যার। কথাটা মিলিয়ে নেবেন। এসিপি কিছু বলবে তার আগে প্রীতি সিগারেট ফেলে দিয়ে বলল, অনেকদিন ঘুমাইনি স্যার, এবার ঘুমোতে দিন আমাকে। প্রীতিলতা কথাটা বলেই ফ্লোরে শুয়ে পড়ল। অন্যদিকে চৌধুরী বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে। দিয়ান তার মায়ের দরজার একের পর এক ধাক্কা দিয়ে চলেছে। প্লিজ মা, দরজা খোলো। আমি এখন প্লিজ মা, দরজা খোলো। আমি একদম ভালো হয়ে যাব। তুমি না আমাকে আদর করো? প্লিজ আম্মু, দরজা খোলো। আমার খুব ভয় করছে। আমার সাথে এমন করো না। তুমি তো জানতে না যে ওই লোকটা বাবা নয়। মানুষেরই তো ভুল হয় মা। প্লিজ দরজাটা একবার খোলো। আবেশ দৌড়ে এলো, তারপর বলল, দিহান সর, আমি লোক নিয়ে এসেছি, ওরা এখনই তালা ভাঙবে। একদম চিন্তা করিস না, ভাই আছে তো, চাচির কিছু হবে না। তারপর দরজা ভাঙা শুরু হলো। দরজা ভাঙতে দিয়ান ঘরের ভিতরে দৌড়ে ঢুকলো। এক এক করে সবাই ঢুকলো। দিয়ান ভেতরে ঢুকে মা বলে একটা চিৎকার দিয়ে উঠলো। ফ্যানের সাথে ডানার ঝুলন্ত মোড়া দেহটা ঝুলছে, জিভ বের হয়ে আসে, চোখের সাদা অংশ লাল হয়ে গেছে। হয়তো দিনের পর দিন অবৈধভাবে কারোর সাথে থাকার ধাক্কাটা নিতে পারেনি, হয়তো ভালোবাসার মানুষটা আর নেই, সেই যন্ত্রণাটা আর নিতে পারেনি। দিয়ান মায়ের পা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। ও মা, তুমি এমন কেন করলে? এখন আমার কি হবে মা? আমার কিছু চাই না, তুমি শুধু ফিরে এসো। আমি আর মেয়েদের কাছে যাব না। আমার টাকা পয়সা কিছু লাগবে না। আমার কাছে তুমি শুধু ফিরে এসো। আমায় এইভাবে শাস্তি দিও না তুমি।
ভোর রাতের দিকে ডানেকে দাফন করা হয়। দিয়ান হাসপাতালে ভর্তি। মায়ের মৃত্যুশোক নিতে পারেনি। মায়ের পা জড়িয়ে কান্না করা অবস্থায় তার শরীর কাঁপনে উঠে যায়, একসময় নিচে পড়ে যায়, হাত পা খিচে আসে আর মুখ থেকে সাদা ফেনা বের হতে শুরু করে। আবেশ দিহানকে হাসপাতালে নিয়ে যায়। তখনই ডাক্তার জানায় মায়ের মৃত্যুশোক নিতে পারেনি, তাই দেহে খিঁচুনি উঠেছে প্রবল গতিতে। ঘড়িতে সকাল 10টা। প্রীতি এখনও ঘুমাচ্ছে। হঠাৎ কেউ একজন ধাক্কা দিতেই প্রীতি চোখ তুলে তাকালো। তাকিয়ে দেখলো একটা মহিলা পুলিশ পাশে। প্রীতি তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এসিপি প্রদীপ স্যার এসেছেন তোমার সাথে দেখা করতে। কি একটা ঝামেলা! এখন দেখছি ঘুমোতেও পারবো না। 24 ঘন্টা না পেরিয়ে যেতেই হাজির। তা এসেছেন কেন? কেন এসেছি তা ভালো করেই জানো তুমি। ঝামেলা পাকিয়ে রেখে এখন ঘুমানো হচ্ছে। সব জায়গায় পুলিশের উপর হামলা হচ্ছে। বাইরে জনগণ জেলখানায় ঢুকতে চাইছে, হয়তো ঢুকেও যাবে। একটাই দাবি, তোমাকে ছাড়তে হবে। তারা তো আর জানে না তুমি ওদের ব্যবহার করছো। প্রীতিলতা এসিপির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমায় নিতে এসেছেন? হ্যাঁ, তো তাড়াতাড়ি? আমি তো ভেবেই পাচ্ছি না। আমার কিন্তু এখন যাওয়া উচিত স্যার, বুঝতেই পারছেন, নইলে সবাই রাগ করবে। তা দাঁড়িয়ে আছে কেন? নিয়ে চলুন আমাকে। নিজের বাড়িতে দ্রুতবেগে প্রীতিলতা প্রবেশ করলো। পুলিশের গাড়ি তাকে দিয়ে গেছে। জনগণের চাপে পড়ে উচ্চমহল প্রীতিকে দুদিনের জন্য মুক্ত করেছে। এই এই দুদিনের মধ্যে তাকে সব কাজ করতে হবে, আর সে যাতে কাউকে খুন করতে না পারে, তাই তার বাড়িকে পুলিশ পাহারা দিবে। প্রীতিলতাকে বাড়িতে আসতে দেখে মেয়েরা অবাক। প্রীতি কারোর সাথে কোনো কথা বলল না, দৌড়ে নিজের ঘরে চলে গেল। ঘরটা ধুলেই ভরে আসে। প্রীতি মেয়েদের তার ঘরে আসতে নিষেধ করেছিল, তাই হয়তো তারা আসেনি। অন্যদিকে প্রীতি গ্রেপ্তার হওয়ার পর পুলিশ তার ঘরটা একদম শেষ করে দিয়েছে। পুরো ঘর অগোছালো হয়ে পড়ে আছে। প্রীতি নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। প্রীতি তার ল্যাপটপ অন করলো, যেটা এতদিন পুলিশের কাছে ছিল, কিন্তু কিন্তু তারা কোনো তথ্য বের করতে পারেনি এর থেকে। প্রীতি ল্যাপটপ অন করলো, যেটা এতদিন কেউ অন করতেই পারেনি। প্রীতি প্রচণ্ড দ্রুত বেগে কাজ করতে করতে বলল, হাতে সময় নেই। না জানি মেয়েগুলো কেমন আছে। ওদের বাঁচাতে হবে, নইলে সবার জীবন শেষ হয়ে যাবে। আমি ওদের শেষ হতে দিতে পারি না এইভাবে। প্রীতিলতা ল্যাপটপে কাজ করতে করতে উঠে দাঁড়ালো। তারপর নিজের জানালার কাছে গেল। জানালার পর্দা লাগানোর পাইপটা খুলে নিল। তারপর পাইপের ভেতরে একটা আঙ্গুল ঢুকিয়ে দিল। একটুখানি কাগজের টুকরো বেরিয়ে এলো। প্রীতি আস্তে আস্তে কাগজগুলো বের করতে লাগলো। চিকন পাইপের ভেতর থেকে 4-5টা কাগজ বের হয়ে আসলো, যা অতি সুন্দর করে ভাঁজ করে ঢোকানো হয়েছে। প্রীতিলতা কাগজগুলো সুন্দর করে আবার পরে নিল। তারপর টুকরো টুকরো করে ফেলে দিল। পকেট থেকে নিজের ফোন বের করে পুলিশ কমিশনারকে কল করলো। ও পাশ থেকে ফোন রিসিভ হতে প্রীতি বলল, স্যার, যত তাড়াতাড়ি পারেন পুলিশ ফোর্স তৈরি করুন। অপরপক্ষ হয়তো এখনও জানেন আমি মুক্ত হয়েছি। আমাদের গোপনে সবটা করতে হবে। আপনি শুধু বাহিনী তৈরি করুন। প্রীতিলতা যে মুক্ত হয়েছে তা পাবলিক করা হয়নি। জনগণকে প্রীতি শান্ত থাকতে বলেছে, আর যাদের সন্তান হারিয়ে গেছে তাদের উদ্দেশ্যে ধৈর্য ধরতে বলেছে। তারা তাদের সন্তান পাবে এমন সান্ত্বনাও দিয়েছে। কিন্তু পুলিশ জানে প্রীতিকে ছাড়া তারা কিছু করতে পারবে না, তাই বাধ্য হয়ে প্রীতির কথা মেনে নেয়। আর দুদিনের জন্য গোপনে তাকে ছাড়া হয়, কিন্তু খবরটা পাবলিক করতে প্রীতি নিষেধ করে, কেননা তাহলে পাচারকারীরা আরও সাবধান হয়ে যাবে। প্রীতিলতা তার ল্যাপটপ নিয়ে আবার কাজ করতে লাগলো। একটা সময় তার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তারপর একা একা বলে ওঠে, এইবার তুমি কোথায় যাবে? তুমি যেইখানে যাবে আমি সেইখানে যাব। তোমার অজান্তেই তোমার ফোন, ল্যাপটপ, কম্পিউটার সব কিছু আমার দখলে। এইবারের লুকোচুরি খেলাটা বন্ধ করা উচিত। আমার চোখ ফাঁকি দিয়ে আর এক পা তুমি নড়তে পারবে না। এইবার তুমি দেখবে হ্যাকার চাইলে কী করতে পারে। একজন মানুষের স্বাভাবিক জীবন নিজের মুঠোয় কী করে আনতে হয় তার যাই হোক, হ্যাকার জানে তোমার জীবন আমি নরক করে দেব 2 দিনে। প্রীতিলতা এবার ল্যাপটপ অফ করে দিল। রাত ঘড়িতে 8টা। প্রীতি কমিশনের সাথে কথা বলছে। স্যার, আমাদের এখনই বের হতে হবে। মেয়েদের জীবন ঝুঁকিতে আছে। আমাদের ফোর্স রেডি।
তোমার কথা মতো সব কিছু ব্যবস্থা করা আছে। আমিও রেডি স্যার, আমি আসছি এক্ষুনি। প্রীতিলতা নিজের কোমরে 2টা বন্দুক ভরে নিল, নিজের পায়ের ভেতর লুকিয়ে নিল ধারালো অস্ত্র, নিজেকে সঠিকভাবে সজ্জিত করে আয়নায় দেখে নিল। আয়নায় নিজের প্রতিবিম্বটা একবার হাত বুলে নিল, তারপর বলল, আমার ছায়া, তুই কখনো আমার হলি না। তোর সাথে হয়তো আর দেখা হবে না। তোর দিকে তাকিয়ে হয়তো নিজেকে আর পাপী মনে হবে না। তোর দিকে তাকিয়ে হয়তো নিজেকে আর কুৎসিত মনে হবে না। কেন যেন আজ তোকে প্রাণ ভরে দেখতে ইচ্ছে করছে, কিন্তু সময় আজকেও হাতে নেই। প্রীতিলতা নিজের প্রতিবিম্বটা ছুঁয়ে নিজের ঘর থেকে বের হয়ে যায়। নিচে নামতেই দেখে মেয়েগুলো দাঁড়িয়ে আছে। প্রীতিলতা ওদের দেখে হাসে। কেন যেন আজ ওদের বড্ড কাছে টানতে ইচ্ছে করছে, কেন যেন বলতে ইচ্ছে করছে, তোমরা ভালো থেকো। প্রীতিকে দেখে একটা মেয়ে বলল, কোথায় যাচ্ছ আপু? সারাদিনে আমার সাথে একটুও কথা বলনি, আমাদের সাথে অভিমান করেছো? মেয়েটার মাথায় প্রীতিলতা হাত বুলিয়ে দেয়, তারপর বলে, না রে পাগলি, আমি অভিমান করিনি। আজ জীবনের সব থেকে বড় কাজটা আছে, সেই কাজটাই করতে যাচ্ছি। তারপর প্রীতিলতা নিজের পকেট থেকে একটা চাবি বের করলো, চাবিটা একটা মেয়ের হাতে দিয়ে বলল, আজ থেকে এই বাড়িটা তোমার দায়িত্বে। আমি যদি আর না ফিরে আসি, তাহলে ঘরটা বিনা বাধায় ব্যবহার করো। আমি না থাকায় তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি সব ব্যবস্থা আগেই করে রেখেছিলাম। ভালো থেকো সবাই, আর পারলে এই খারাপ মানুষটাকে ক্ষমা করো। জীবনের রাস্তা অনেক কঠিন, কেন যেন মনে হচ্ছে এইবার আর ফিরবো না। আমি আসি। মেয়েগুলো প্রীতিকে ঝাপটে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। প্রীতি নরম হলো না, ওদের ছাড়িয়ে হাঁটা দিল বাইরের দিকে। মেয়েগুলো চেয়েও আটকাতে পারলো না। হাসতে হাসতে প্রীতিলতা তাদের দৃষ্টির বাইরে চলে গেল। প্রীতিলতা গাড়িতে বসে আছে, ড্রাইভার তার কথা অনুযায়ী গাড়ি চালাচ্ছে। দিক নির্দেশনা অনুযায়ী গাড়ি থামলো একটা নীরব জায়গায়। রাত গভীর হয়ে গেছে। প্রীতিলতা আগে থেকেই সবাইকে গাড়ির লাইট ব্যবহার করতে বারণ করেছিল। প্রীতিলতা কিছু ফোর্সদের বলল, আপনারা বাংলো থেকে দূরে গাছে নিজেদের নিশানা নিয়ে থাকবেন। কোনোভাবে নিচে থাকা ফোর্সের ওপর হামলা হলে বা কোনো সমস্যা হলে আপনারা বিনা বাধায় গুলি ছুড়বেন। তারপর 3জন অফিসারকে বলল, আমি আপনাদের সকল ইনফরমেশন দেব, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে, ওকে? আমি নিজেই বাংলোর ভেতরে যাব। আমার কোনো বিপদ হলে আমি জানাবো। আর আমার সাথে অফিসার শান্ত ও তার 3 সাহসী কর্মী যাচ্ছে। প্রতিলতা অন্ধকারে বাংলোর দিকে এগিয়ে গেল। বিশাল একটা পুরনো বাংলো পরিত্যক্ত জায়গায় দাঁড়িয়ে আছে। ভেতরে একটু আদ্র আলো, কোনো সারা শব্দ নেই ভেতরে। শান্ত প্রতীকে বলল, এটা কোথায় নিয়ে এসেছেন আমাদের? এই নীরব বাংলাতে 300 নারী শিশু আটকে রেখেছে কেউ? এটা পাগলও বিশ্বাস করবে না। সেটাই যদি হতো তাহলে এখানে যথেষ্ট পাহারাদার থাকতো। বাইরে পাহারা নেই বলে ভেতরটাকে দুর্বল ভেবো না। এর ভেতরে শুধু চাপা আত্মনাদ আছে, যেটা কিছুক্ষণ পর নিজের চোখে দেখতে পারবেন আপনি। প্রীতিলতা 2জন অফিসারকে বলল, আপনারা নিচে থাকুন, সাবধানে। আমরা 3জন উপরে যাব এখন, ওকে? প্রীতিলতা উপরে ওঠার নিয়ম ওদের দেখিয়ে দিল। 3জন 20 মিনিটের ভেতরেই দোতলায় পৌঁছে গেল। ভেতরে অন্ধকার বেশ। প্রীতিলতা নিজের পকেট থেকে কিছু একটা বের করলো, তারপর পাশের দেয়ালে লাগিয়ে দিল। শান্ত কিছু বলতে গেলে প্রীতি তাকে থামিয়ে দিল। প্রীতিলতা তার সাথে লোকদের নিয়ে বাইরে এলো। চারিদিকে অনেকটা অন্ধকার। তারা সামনের দিকে এগিয়ে গেল। প্রীতি শান্তকে একদিকে পাঠিয়ে দিল, বাকি 2জনকে একদিকে এবং নিজে অন্যদিকে চলে গেল। কেন যেন প্রীতিলতার জায়গাটা বেশ অদ্ভুত লাগছে। কেন যেন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে তাকে এখানে নিয়ে এসেছে। যেখানে শত শত নারী বন্দী আছে, সেখানে এতটা জনমানবহীন হওয়ার কথা না। প্রীতিলতা সামনের দিকে এগিয়ে গেল ধীর পায়ে। দোতলায় ভাঙা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে। এদিকে বাকি 3জনও প্রীতির সাথে যোগাযোগ করছে না। 3 তলায় একদম শেষের দিকে প্রীতিলতা গিয়ে থামলো।
কোনার একটা ঘরের দিকে তার চোখ আটকে গেল। কেন যেন মনে হলো এখানে কিছু আছে। দরজাটা তালা দেয়া। প্রীতিলতা দরজায় কান পেতে দিল। একটা চাপা কান্নার আওয়াজ যেন তার কানে লাগলো। মনে হলো কিছু মানুষ নিঃশব্দে কাঁদছে। বন্ধ দরজার ভেতরের অবস্থা দেখতে তার মন মরে হয়ে উঠল। প্রীতি তার কাঁধে থাকা ছোট ব্যাগের ভেতর থেকে একটা প্রয়োজনীয় জিনিস বের করলো। তারপর তালা খোলার ব্যবস্থা করলো। প্রীতিলতা তার দক্ষ হাতে তালা খুলে ফেললো চাবি ছাড়াই। তারপর ছিটকেনি খুলে ঘরে প্রবেশ করলো। কিন্তু ঘরে ঢুকে যা দেখলো তাতে ওর চোখ কপালে উঠে গেল। তার সামনে প্রায় 200 মেয়ে হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তাদের অবস্থা শোচনীয়। হালকা লাইটের আলোতে তাদের শরীরের ঘাগুলো স্পষ্ট। তারা কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কিন্তু অনেকের চোখ দেখে প্রীতিলতা যা বুঝলো মেয়েগুলো ওকে চলে যেতে বলেছে। কিন্তু কেন? প্রীতিলতা একটা মেয়ের কাছে এগিয়ে গেল। মেয়েটার মুখ অনেক শক্ত করে বাঁধা। প্রীতি মেয়েটার মুখ খুলে দিল। মুখ খুলে দিতে মেয়েটা বলল, আপু, আপনি চলে যান এখান থেকে। ওরা আপনাকে মেরে ফেলবে। ওদের প্ল্যান অনুযায়ী আপনাকে ফাঁদে ফেলেছে। ওরা সবাইকে মেরে ফেলবে, কাউকে ছাড়বে না। আর আমাদের কিডন্যাপকারী আর কেউ না। আমাদের যে কিডন্যাপ করেছে তার না। মেয়েটা আর কিছু বলতে পারলো না। তার আগে কেউ একজন পেছন থেকে প্রীতিলতার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করলো। প্রীতিলতা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। মুখ থেকে একটা কথা বের হলো না। সামনে থাকা মেয়েটা ভয়ে তাকিয়ে রইল প্রীতির দিকে। প্রীতির চোখের সামনে এক এক করে সব ঝাপসা হয়ে এলো। আস্তে আস্তে প্রীতিলতা ধুলোই ভরা মাটিতে লুটিয়ে পড়ল। একটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধা অবস্থায় পড়ে আছে প্রীতিলতা। মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। হালকা আলোয় প্রীতিলতার অয়বে স্পষ্ট। একটা গরম পরিবেশে প্রীতিলতা ঘামছে। তীব্র মাথা ব্যথা নিয়ে প্রীতি আস্তে আস্তে চোখ তুলে তাকালো। সব কিছু ঝাপসা লাগছে। ঘাড় তুলে তাকাতে বেশ কষ্ট হচ্ছে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গালপে। হালকা আলোয় দেখলো সামনে কেউ একজন বসে আছে তার। প্রীতি তাকে দেখার জন্য সম্পূর্ণ চোখ খোলার চেষ্টা করলো। সামনে বসা লোকটার মুখ ঢাকা, তাই চেনা যাচ্ছে না। প্রীতির চোখ খুলতেই লোকটা বলল, এতক্ষণ পর চোখ খুললি? এতটুকু লাঠির আঘাত সহ্য করতে পারলি না? আবার এসেছিস শত্রুকে শেষ করতে? তবে বলতে হবে, তোর বুকের পাঠা আছে। আয়ান চৌধুরী আজ যাই করুক, তোর মতো একটা বাঘিনী জন্ম দিয়েছে। আচ্ছা বলতো, এত সাহস তুই কোথা থেকে পাস? এখন যদি তোকে মেরে পুঁতে দেই তাহলে কেউ কিছু করতে পারবে না। এই, তুই জানিস তোকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝোলাতে কত কষ্ট করেছি? কিন্তু না, সেই তুই বের হলি। তাই এবার তোকে নিজের হাতেই টুকরো টুকরো করব। প্রীতিলতা সামনের লোকটার কথা শুনতে লাগলো। লোকটার কণ্ঠ তার বেশ চেনা, কিন্তু এই ব্যক্তি তার লক্ষ্য নয়। আর এই ব্যক্তির জন্য সে এখানে আসেনি। তাহলে এই লোকটা কেন তাকে মারতে চাইছে? প্রীতিকে চোখ থাকতে দেখে সামনের লোকটা আবারও বলল, কিরে, চুপ করে আসিস কেন? কি ভেবেছিস তোর পুলিশের লোকেরা তোকে বাঁচাবে? তাহলে শোন, ওরা এখন আমার হাতে বন্দি। তোকে আমি তোর জালেই ফাঁসিয়েছি। তুই এখানে আসিসনি, আমি নিয়ে এসেছি তোকে। আজ তোকে এমনভাবে মারবো যে মৃত্যু ভয় পেয়ে যাবে। প্রীতিলতা সামনের লোকটার দিকে তাকিয়ে বলল, একদিন না একদিন সবাইকেই মরতে হবে। আমি না হয় আগেই মরলাম। আর তোর কি মনে হয় প্রীতিলতা মৃত্যুকে ভয় পায়? তুই আমাকে মেরে ফেলতে পারিস, কিন্তু মেয়েগুলোকে ছেড়ে দে। ওদের ফিরে যাওয়াটা জরুরি। মেয়েগুলোর জীবন নষ্ট করিস না, আল্লাহ সহ্য করবে না তাহলে। সামনের মানুষটা প্রীতির গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তারপর বলল, একটাও কথা বলবি না তুই। তোর সাথে আসা অফিসারদের তো আটকে ফেলেছি। কি ভেবেছিলি মেয়েদের নিয়ে যাবি? আজ তোরা সবাই এখানে মরবি। তোদের মরার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। তুই আমার কিছু করতে পারবি না। সামনে থেকে লোকটা উচ্চস্বরে হাসতে হাসতে প্রীতির চুল শক্ত করে ধরে বলল, প্রতিলতা, সমাজের চোখে এতদিন ভালো মানুষের মুখোশ পরেছিলাম। তোর জন্য আমার নারী পাচারের ব্যবসা শেষের দিকে। তুই যে কিছুদিন আগে 40টা মেয়ে গোপনে বর্ডার থেকে বাঁচিয়ে এনেছিস তা আমি ভালো করেই জেনে গেছি। কিন্তু আমি এতদিন শিওর ছিলাম না। পাগলের মতো খুঁজেছি তোকে, কিন্তু তুই আমার হাতের নাগালে থাকার পরেও বুঝতে পারিনি। বল, মেয়েগুলো কোথায় রেখেছিস?
মেয়েগুলোকে আমার চাই। প্রীতিলতা বাঁকা হাসলো, তারপর বলল, ওদের যদি আপনার হাতে তুলে দিতাম তাহলে ওদের বাঁচিয়ে গোপনে রাখতাম না, কারণ আমি জানতাম ওদের আপনি ছাড়বেন না। আর ওরা ওই দিনই আমার কাছে আপনার পরিচয় ফাঁস করে দিয়েছিল। এসিপি প্রদীপ। সামনের ব্যক্তিটা হকচকিয়ে উঠল তার নাম শুনে। তার মানে প্রীতিলতা তার ব্যাপারে জানে, নাকি সে ভুল শুনল? নিজেকে স্থির করে প্রদীপ বলল, এই, তুই আমাকে কী সব নামে ডাকছিস? মাথা ঠিক আছে তোর? ভয় পেলেন স্যার? ভয় পেলে আপনাকে বড্ড সুন্দর লাগে। তার মানে তুই আমার ব্যাপারে সব জানতি, কিন্তু কিভাবে? ইয়েস, জানতাম। কিছুদিন আগে খবর পাই কিছু মেয়েকে বিদেশে পাচার করা হচ্ছে। আপনার পরিকল্পনা অনুযায়ী যেই গাড়িতে ট্রাকে মেয়েগুলো ছিল, ওই ট্রাকটা নিজের আওতায় নিয়ে নেই। আপনার 2 জন লোক ছিল ওই ট্রাকে। গাড়ি ভর্তি চালের কথা বলে মেয়েগুলো নিয়ে যাচ্ছিল ভারতের মুম্বাইয়ে। কিন্তু মাঝপথে আমি গাড়ির সামনে চলে আসি আর বলি, আমাকে কিছু লোক তাড়া করেছে। আপনার লোক দুটো বড্ড নারী রবি স্যার। আমার চেহারা দেখে নিজেদের লোভ সামলাতে পারেনি। গাড়ি থেকে নেমে পড়ে 2 জন আমাকে ভোগ করতে, আর সেই সুযোগে আমিও আমার কাজটা করে দেই। বিষ দিয়ে মেরে ফেলি ওদের। তারপর মেয়েগুলোকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাই। ওই মেয়েগুলোর মধ্যে একজন আপনার ব্যাপারে জানতো। সে আপনার ব্যাপারে আমাকে সব বলে, আর আমি আপনাকে তেল দিয়ে চলতে থাকি। এমন একটা ভাব ধরি যেন আমি কিছুই জানি না। মেয়েগুলোকে কোথায় রেখেছিস? ওরা এখন ওদের মা বাবার কাছে আছে, যাদের মধ্যে এতদিন কেউ ছিল মৃত, কেউ আবার বয়ফ্রেন্ডের সাথে সংসার করা মেয়ে, যাদের নামে মিথ্যে রটিয়ে আপনি বিক্রি করতে চেয়েছিলেন। আর আপনার ব্যাপারে শুধু আমি এতদিন জানতাম স্যার, কিন্তু এখন আপনার ব্যাপারে পুরো দুনিয়া জানে। মানে কি বলতে চাস তুই? একবার সোশ্যাল মিডিয়া থেকে ঘুরে আসলেই বুঝতে পারবেন স্যার। এসিপি প্রদীপ নিজের ফোন বের করলেন কৌতূহল নিয়ে, কিন্তু তারপর যা দেখলেন এতে তার রুহু কেঁপে উঠল। তার আর প্রীতিলতার কথা লাইভ দেখাচ্ছে, লাখ লাখ মানুষ তা দেখছে, কিন্তু এটা কি করে সম্ভব? প্রীতিলতা হাসছে, অট্ট হাসিতে হাসতে হাসতে বলল, আপনার প্ল্যান রাইট ছিল, কিন্তু ওই যে আপনার বুদ্ধি আমার হাঁটুর নিচে স্যার। আমি 1-2 দিনে প্রীতিলতা হয়ে উঠিনি। বছরের পর বছর কঠোর শ্রম দিয়ে প্রীতিলতা হয়েছি। আপনি হয়তো ভুলে গিয়েছিলেন আমি প্রীতিলতা, আমি আয়ান চৌধুরী নই। যদিও ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার শত্রুতা ছিল না, কিন্তু সময় আপনাকে আমার শত্রু বানিয়ে দিল। আর হ্যাঁ, যাকে আপনি আমার থেকে বাঁচাতে চান তাকেও আপনি বাঁচাতে পারবেন না, আমি বাঁচতে দেব না। এসিপি প্রদীপ প্রীতির গলা চেপে ধরল, তারপর বলল, এই, তুই কি মনে করছিস? কিভাবে এটা হতে পারে? তার মানে এতক্ষণে সবাই আমার আসল পরিচয় জেনে গেছে। এতদিন যেই যেই অফিসার এই কেসটার ভার নিয়েছে, সবাইকে আমি বুদ্ধিতে হারিয়েছি। তারা বাধ্য হয়েছে কেসটা ছেড়ে দিতে। আমি ভেবেছিলাম তুই একটা মেয়ে হয়ে আর কি বা করবি। তোকে একটা মেয়ে ভেবেই আমি ভুলটা করেছিলাম। এর জন্যই তুই এতদিন তোর কাছে থাকা তথ্যগুলো আমার কাছে দিসনি, তাই না? ইয়েস, যদি আপনি একজন ভালো মানুষ হতেন তাহলে 2 বার ভাবতাম না আমি। কিন্তু একটা শয়তানকে এগুলো দিয়ে শত শত মা বাবাকে আমি ঠকাতে চাইনি। আর কি ভাবছেন কিভাবে এখন লাইভে সবাই আপনাকে দেখছে? কি ভেবেছিলেন আমাকে? তাহলে শুনুন কিভাবে দেখছে আপনাকে। যদি একবার ঠিক করে আমার শার্টের বোতামে তাকাতেন তাহলে আপনাকে এত কষ্ট করে বুঝতে হতো না। প্রীতিলতার কথা অনুযায়ী প্রদীপ ওর বোতামে তাকাতে আসল রহস্য বুঝে গেল। ছোট ক্যামেরাটা ভালো করে না তাকালে বোঝা যাবে না।
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রদীপ প্রদীপ প্রীতিলতার গলা চেপে ধরলো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, তোকে আর শেষ করে দেব আমি। তোকে আরও আগে শেষ করা উচিত ছিল আমার, কিন্তু আমি প্ল্যানে ভুল করে ফেলেছি। প্রদীপ নিজের কোমরে গুজে রাখা বন্দুক বের করতে যাবে, এমন সময় প্রীতি নিজের হাঁটু দিয়ে প্রদীপের পেটে আঘাত করলো। প্রদীপ কিছু করার আগেই প্রীতি ওকে পা দিয়ে লাথি মেরে ফেলে দিল। শক্ত বুটের আঘাতে প্রদীপ লুটিয়ে পড়ল মাটিতে। প্রদীপ নিজের লোকদের ডাক দিবে, কিন্তু তার আগে প্রীতি ওর গলায় পাড়া দিয়ে ধরলো। আরেক পা দিয়ে প্রদীপের ডান হাত আটকে ফেললো। প্রদীপ বাঁচার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রীতিলতার সাথে পেরে উঠছিল না। প্রীতি মুখ দিয়ে হাতের বাঁধন খুলতে লাগলো। অন্যদিকে প্রদীপের প্রায় প্রাণ যায় অবস্থা। প্রীতিলতা হাতের বাঁধন খুলে ফেললো, তারপর প্রদীপের মুখে চেপে ধরলো। প্রীতিলতা বাঁকা হেসে বলল, প্রীতিলতাকে মারবি তুই? অনেক মেয়েদের জীবন শেষ করেছিস, আজ তোকে বোঝাবো বিক্রি করা মেয়েগুলো কতটা কষ্ট পায়। ওরা যখন নানা লোকের কাছে রাতের পর রাত থাকে, তখন ওরা কত কষ্ট পায়। বিনা অপরাধে আত্মহত্যা করে, কেউ বা প্রতিদিন মরে জানোয়ারদের হাতে। একটা মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিলেও তারা অতটা কষ্ট পায় না যতটা একটা পুরুষ অবৈধভাবে তাকে ছুঁয়ে দিলে পায়। আজ আমার পৌষ মাস, আর তোর সর্বনাশ। প্রীতিলতা প্রদীপের বন্দুকটা একটানে নিয়ে নিল, তারপর প্রদীপের মুখের ভেতরে বন্দুকের সামনের অংশ ঢুকে দিল। পরপর 3টা গুলি প্রদীপের মুখে চালিয়ে দিল। প্রদীপের মাথার নিচে রক্ত লাল হয়ে গেছে। রক্ত লাল হওয়া চোখ দুটো তাকিয়ে রইল উপরের দিকে। বন্দুকের গুলির আওয়াজ পেতেই কয়েকজন দৌড়ে ভেতরে এলো। ওরা সবাই প্রদীপের লোক। ওরা প্রীতির দিকে দৌড়ে এলো এবং মারামারি লেগে গেল ওদের মধ্যে, কিন্তু প্রীতির সাথে ওরা পেরিয়ে উঠছিল না। তাই প্রীতিলতার সাথে মারামারির এক পর্যায়ে একজন প্রীতিলতার পেছন থেকে পিঠে ছুরি দিয়ে আঘাত করলো। প্রীতি পেছনে তাকানোর আগেই কোমরে তীব্র ব্যথা অনুভব করলো। হ্যাঁ, কোমরে ছুরি দিয়ে আঘাত করেছে। পরবর্তী আঘাতের আগেই পেছনের লোকটার দিকে ঘুরল প্রীতি। লোকটার হাত ঘুরে ছুরিটা নিয়ে নিল, তারপর লোকটার গলায় শুধু একটা কোপ বসিয়ে দিল। 8টা লোক রক্তাক্ত হয়ে পড়ে আসে ফ্লোরে। একটা ভাঙা টেবিলের কোণায় পড়ে আসে প্রীতিলতা। উঠে দাঁড়াতে বড্ড কষ্ট হচ্ছে। প্রীতিলতা গায়ের শার্টটা খুলে নিল। ভেতরে হাতাওয়ালা সাদা গেঞ্জিটা রক্তে লাল হয়ে গেছে। প্রীতি নিজের শার্টটা কোমরে শক্ত করে গিঁট দিল। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠল সে। তারপর আস্তে আস্তে ঘরটা থেকে বেরিয়ে এলো। শরীরে শক্তি যেন ফুরিয়ে আসছে। ভেতরে থাকা একটা লাশের কোমর থেকে একটা বন্দুক নিজের সাথে নিয়ে এলো প্রীতি। বাড়িটা বেশ বড়, 6 তলা তো হবেই। প্রীতি নিজে কত তলায় আসে তা জানে না। প্রীতি সিঁড়ির দিকে তাকালো, যতটা আন্দাজ করলো তাতে সে 6 তলায় আসে। প্রীতি 6 তলার সবগুলো ঘর চেক করলো, কিন্তু কেউ নেই। প্রীতি সিঁড়ি বেয়ে 5 তলায় আসলো। সিঁড়ির পাশে একটা রুম থেকে একজন বলল, এসপির সাহায্যে সব পুলিশগুলোকে আটকে ফেলেছি, আর অন্য পুলিশও আসবে না, কারণ আমরা খবর পাঠিয়েছি যদি একটা প্রশাসনের লোক পাঠাই তবে সবগুলোর মাথা যাবে। আর এসপি তো অনেক আগেই উপরে গেছে, এখনও তো এলো না। এই একজন যা তো এসপির কাছে গিয়ে দেখ ওই মেয়ে অফিসটাকে শেষ করলো কি না। প্রীতিলতা ওদের কথা শুনে উপরে উঠে গেল আস্তে আস্তে। একটু পরে একটা ছেলে উপরে উঠে গেল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ছেলেটা আসছে না। এর জন্য 2টো ছেলে উপরে গেল। কিছুক্ষণ পরে তারা হাঁপাতে হাঁপাতে দৌড়ে নিচে এসে বলল, ভাই উপরে আমাদের লোক মরে পড়ে আসে, এসপি মারা গেছে, একটু আগে যে গিয়েছিল ও মরে পড়ে গেছে, উপরে সবাই পড়ে আসে। 5 তলায় সিঁড়ির পাশের রুম থেকে 20টা ছেলে বেরিয়ে গেল। ওই ছেলেগুলো 6 তলার রুমে ঢুকতেই প্রীতিলতা বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। ওরা দৌড়ে আস্তে আস্তে দরজা বন্ধ হয়ে গেছে। প্রীতি 5 তলার সবগুলো ঘর খুঁজতে খুঁজতে একটা ঘরের সামনে গেল। প্রীতি দরজার ছিটকানি খুলে ভেতরে যেতে কয়েকটা মেয়ে ভয় কুটে গেল। প্রীতি আর বুঝতে বাকি রইল না এরা কারা। এদেরকেও কিডন্যাপ করা হয়েছে। তার মধ্যে প্রীতির গায়ে রক্ত দেখে মেয়েগুলো আরও ভয় পেয়ে গেল। প্রীতি ওদের শান্ত করতে বলল, আমায় দেখে ভয় পেও না, আমি পুলিশের লোক। এখানে আমি একা আছি,
বাকিরা কোথায় আছে আমি জানি না। আমি একা তোমাদের বাঁচাতে পারবো না। আমার তোমাদের সবার সাহায্য লাগবে। আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তোমরা যদি নিজেদের বাঁচাতে চাও তাহলে তোমাদের সবার ভয়কে জয় করতে হবে। তোমরা কি নিজেদের বাঁচাতে চাও নাকি নিজেদের সাথে সবাইকে শেষ করতে চাও? মেয়েগুলোর মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলল, আমি আছি তোমার সাথে। আমরা নিজেদের বাঁচাবো। আমরা আছি তোমার পাশে। পাশের রুমে থাকা অস্ত্রগুলো প্রীতি সবার হাতে তুলে দিল। বন্দুকগুলো গুলিতে লোড করা। প্রীতিলতা ওদের বন্দুক দিয়ে বলল, শত্রু শেষ রাখতে নেই। এখান থেকে বের হতে গেলে ওদের শেষ করতে হবে। নিজেদের ভীতু ভাববে না। দুনিয়াতে টিকে থাকতে তুমি একাই যথেষ্ট। আর যারা দুনিয়ায় নিষ্ঠুরতার সাথে মানাতে পারে না তারা সময়ের আগে বিলীন হয়ে যায়। প্রীতিলতা মেয়েগুলোকে তার পেছনে আসতে বলল। নিজে আগে 4 তলায় নেমে গেল। কোনো মতে সে রিস্ক নেবে না, কেননা সামনে বিপদ অপেক্ষা করছে তার জন্য। যেই ভয়াবহ বিপদের সামনে মেয়েগুলোকে ফেলতে চায় না। দরকার হলে নিজে আগে জীবন দেবে। তার আগে সব অফিসারদের বের করতে হবে, শান্তকে খুঁজতে হবে, জবাকেও খুঁজতে হবে। কিন্তু তারা এখনও বেঁচে আছে কিনা প্রীতিলতা জানে না, শুধু জানে ওদের বের করতে হবে। এভাবে হারলে চলবে না, নিজের প্রতিশোধ পূরণ করতে হবে। নিজের কষ্টের দিকে আর রক্তমাখা শরীরের দিকে তাকালে হবে না। শেষ কাজটা জীবন দিয়ে হলে করতে হবে। মেয়েদের নিয়ে 3 তলায় নামবে প্রীতিলতা, কিন্তু তার আগে কতগুলো কালো পোশাক পরা লোক তাদের দিকে আসতে লাগলো। লোকগুলো আক্রমণ করার আগেই প্রীতিলতা ওদের দিকে গুলি ছুটতে লাগলো। মেয়েগুলো যেন প্রীতিলতার আরেক রূপ। তারা প্রীতিকে অনুসরণ করে গুলি করতে লাগলো। ফলে যা হওয়ার তাই হয়ে গেল। সামনের সায়াসেরই লাশ হয়ে পড়ে রইল। একেই বলে সঙ্গদোষে লোহা ভাসে। চারিদিকে স্তব্ধ। বিশাল বিল্ডিংয়ের মাঝে কোথাও কোনো শব্দ নেই। প্রীতিলতা 3 তলায় নেমে এলো। যেদিকে চোখ যায় শুধু ফাঁকা। প্রীতি চিৎকার করে ডাকতে লাগলো অফিসারদের, কিন্তু কোনো উত্তর এলো না। ক্লান্ত শরীরটা ঢলে পড়লো ফ্লোরে। রক্তে শরীরের মাখামাখি অবস্থা। কোমর থেকে এখনো টুপ টুপ করে রক্ত পড়ছে। প্রীতি মেয়েদের 2 দিকে পাঠিয়ে দিল, কারণ এখনো এই বদ্ধ বাড়িতে অনেকে আটকে আছে। যতদূর আন্দাজ করতে পারছে আর কোনো ক্রিমিনাল নেই। আর যারা আছে তাদের উপরের ঘরে আটকে রেখে এসেছে সে। তারা চাইলেও বের হতে পারবে না। তাহলে এখনো কেন পুলিশ আসছে না? প্রীতিলতা নিজের কোমরে দিয়ে হাত দিয়ে চেপে ধরলো। তারপর অনেক কষ্ট উঠে দাঁড়ালো। আস্তে আস্তে পা চালিয়ে নিজেও খোঁজার চেষ্টা করলো পাখিদের, কিন্তু শরীর বড্ড ক্লান্ত। মাথায় প্রচণ্ড ব্যথা, অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। হঠাৎ একটা মেয়ে পেছন থেকে দৌড়ে এসে বলল, আপু, বাকি মেয়েদের আর বাচ্চাদের পেয়েছি। উত্তরের কোণার ঘরে ছিল সবাই। ওরা ঠিক আছে তো? হ্যাঁ আপু, ঠিক আছে ওরা। অপর দিক থেকে 2টা মেয়ে দৌড়ে এসে বলল, আপু, যেসব অফিসারদের আটকে রাখা হয়েছিল তাদেরকে পেয়েছি। তাদের হাত পা বাঁধা ছিল, তাদের মুক্ত করা হচ্ছে। প্রীতিলতা ওদের মাথায় নিজের হাত রেখে বলল, দেখলে ভয়কে জয় করা কত সহজ। ভয়কে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়। হয় ভয়কে শেষ করো, নইলে ভয় তোমাকে শেষ করবে। একদিন অনেক বড় হবে, সবাই দেখে নিও। পুলিশ অফিসার সবাই চলে এসেছে। দেখে বোঝা যাচ্ছে তাদের খুব মারা হয়েছে। সবার চেহারে লাল দাগ পড়ে গেছে। একজন অফিসার প্রীতিলতার দিকে এসে বললেন, আপনার শরীরে এত রক্ত কেন? আপনি ঠিক আছেন? প্রীতিলতা এত মানুষের ভিড়ে নিজের মানুষগুলোকে খুঁজে না পেয়ে বলল, অফিসার শান্ত কোথায়? তার স্ত্রীকেও তো দেখছি না। আর আমার সাথে যেই অফিসাররা এসেছিলেন তারাই বা কোথায়? আমরা জানি না, আমাদের সাথে তাদের রাখা হয়নি। আপনার কথা মতো আমরা সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু তার আগে এসিপি স্যার সব শেষ করে দেয়। যতক্ষণে আমরা জানলাম উনি মূল কালপিট, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আপনার বাবা এসিপি শরীফ তাদের হাতে বন্দী ছিল। আপনি ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই আমাদের উপর হঠাৎ হামলা হয়। আমরা কিছু করব তার আগে দেখতে পাই আপনার বাবা ওদের হাতে বন্দী। কিছু করার ছিল না আমাদের। বাবা ওদের হাতে বন্দি মানে? আমার বাবা কোথায় এখন? আমরা জানি না, কিন্তু আমাদের সাথেই এই বাড়ির ভেতরে নিয়ে আসা হয়েছে।
অফিসার, আপনারা মেয়েদের নিয়ে চলে যান এখান থেকে। কেন যেন মনে হচ্ছে বিপদ এখনো কমেনি। আর বাকি অফিসাররা নিচে থেকে আসছে না কেন? ম্যাডাম, নিচে নকল বোমা লাগানো হয়েছে। বাইরে থাকা সকল অফিসার আর লোকেরা ভাবছে তারা ভেতরে আসতে চাইলে বোমা ফাটবে, তাই ভয়ে কেউ আসছে না। আর তারা আসলে আমাদের জীবন আরও সংকটে পড়ার ঝুঁকি আছে, তাই ভয়ে কেউ আসছে না। ওকে, আপনারা মেয়েদের নিয়ে তাহলে বাহিরে চলে যান। শুধু 2 জন থাকুক এখানে, বাকিদের আমি খুঁজতে যাব। কিন্তু ম্যাডাম, যদি কিছু হয়? প্লিজ আপনারা যান, এখানে যে কোনো কিছু হতে পারে। আমার যতটা ধারণা এখানে আরও বিপদ আছে। আপনারা যান দয়া করে। মেয়েগুলোর কিছু হলে ওদের মা বাবা বাঁচবে না। তাড়াতাড়ি যান। অফিসারদের মধ্যে সবাই মেয়েদের নিয়ে চলে গেল, শুধু 2 জন রয়ে গেল। প্রীতি তাদের নিয়ে তন্ন করে খুঁজতে লাগলো বাকিদের। অবশেষে একটা বদ্ধ ঘরের দিকে তাকিয়ে প্রীতি থেমে গেল। ঘরটা বাইরে থেকে তালা দেয়া। প্রীতি অফিসারদের তালা ভাঙতে বললেন। পাশে থাকা পাথর দিয়ে বাইরে দিতেই তালা ভেঙে গেল। প্রীতি আস্তে করে ছিটকেনি খুলল। দরজার ওপাশে যে কোনো বিপদ থাকতে পারে। প্রীতি আস্তে ঘরের দরজা খুলল। দরজা খুলতেই প্রীতিলতার মুখে হাসি ফুটে উঠল। তার প্রিয় মানুষগুলো তারও চোখের সামনে আসে। প্রীতি ছুটে ওদের কাছে যেতে লাগলো। আপন মানুষগুলো ভালো আছে, এর থেকে খুশির আর কিছুই হতে পারে না। কিন্তু প্রিয়জনদের কাছে তার আর যাওয়া হলো না। পেছন থেকে একটা ধারালো অস্ত্র প্রীতির শরীরকে আঘাত করলো। পিঠ ভেদ করে পেটের বাইরে চলে এলো ধারালো ছুরিটা। পেছন থেকে কেউ একজন ছুরিটা বের করে নিল প্রচণ্ড গতিতে। প্রীতি আগ করে চিৎকার করে উঠল, তারপর আবারও ঢুকিয়ে দিল প্রীতিলতার পিঠে। প্রীতির মুখ থেকে একটা কথাও বের হলো না আর। টলমল চোখে তাকিয়ে রইল সামনে থাকা মানুষগুলোর দিকে। এসিপি শরীফ হাতটা বাঁধা অবস্থায় ছটফট করছে। নিজের মেয়েকে এভাবে আঘাতপ্রাপ্ত হতে কোনো বাবাই দেখতে পারে না। হয়তো চিৎকার করছে, তাই মুখটা বাঁধা থাকলেও আর্তনাদ ঠিকই শোনা যাচ্ছে। উপস্থিত অফিসার নিজেদের ছোটাতে চেয়েও পারছে না। প্রীতির সাথে আসা অফিসারদের 4 জন লোক ধরে রেখেছে। প্রীতিকে আঘাত করা লোকটা তার লোকদের বলল, বাইরে থেকে একটা মানুষও যেন না আসতে পারে, আগুন লাগিয়ে দে। 2 তলা থেকে 3 তলা আসার পথে আমরা এমনিতেও পুলিশের হাতে থেকে বাঁচবো না। বাকি অফিসারদের বেঁধে লোকগুলো চলে গেল। প্রীতিলতা পড়ে আসে ফ্লোরে। লোকটা প্রীতিলতার চুল ধরে টেনে তুলে বলল, কিরে শেষ তোর সব তেজ? আমাকে মারবি না? কিন্তু দেখ, আমি নিজেই তোকে মেরে দিলাম। তুই এতক্ষণ কি করছিলি সব আমি দেখছি। এই পুরো বাড়িতে সিসি ক্যামেরা আছে, বেশ ভালোই লাগছিল। তবে মানতে হবে তোর বুদ্ধি আছে, তা না হলে দ্বীপের মুখোশ ফাঁস করে দিলি, আবার আমার অপকর্মের কথাও ফাঁস করলি। আর তোর ভাই ওই আবেশ, ওকে। প্রীতির সামনে থাকা লোকটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বেশ করেছি আমি। কেন আমার পরিবারটা শেষ করলে জামিল কাকা? আমরা কি অপরাধ করেছিলাম? প্রীতি নিজের চোখের পানি ছেড়ে দিল। জামিল প্রীতির গাল চেপে ধরে বলল, ভালোবাসতাম তোর মাকে আমি, কিন্তু তোর বাপ এসে সব শেষ করে দিল। মাথা খারাপ হয়ে যেত ওদের একসাথে দেখলে আমার। স্কুলে পড়ালেখা করার সময় তোর দাদার সাথে নাকি নারী পাচারের কাজে ঢুকে পড়ি আমি। সব ঠিকই ছিল, কিন্তু তোর বাবা সবটা জেনে গেল। শালা বারবার হুমকি দিলেই যাচ্ছিল, এই করবে সেই করবে। তাই প্ল্যান করে ওকেই উপরে পাঠিয়ে দিলাম। আর তোর মায়ের প্রতি থাকা অতৃপ্ত বাসনা পূরণ করে নিলাম। তোর চাচা দীপকেও মারার প্ল্যানে আমরাওর হাত ছিল। শালা বেশি উড়ছিল। তারপর এলো ওই দাদিটা, ওটা আধা পাগল হয়ে কি হবে। আয়ানকে মারার আগে সব প্ল্যান জেনে গিয়েছিল। পেছন থেকে 2 জন লোক এসে জামিলকে বলল, স্যার, আগুন ছড়িয়ে পড়ছে। আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়বে কিছুক্ষণের মধ্যে। জামিল প্রীতির কাছে গেল, তারপর ওর গলা 2 হাতে চেপে ধরে বলল, এবার কালেমা
পড়ে ওপরে। আর কিছু বলতে পারলো না জামিল। কোলে তীব্র ব্যথা অনুভব করলো সে। তাকে দেখলো প্রীতি ওর গলায় একটা ইঞ্জেকশন পুশ করেছে। প্রীতি ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটায় শয়তানি বাঁকা হাসি। জামিল কিছু বলার আগেই প্রীতি বলল, ওপারে দেখা হবে তোমার সাথে। পটাশিয়াম সাইনাইড দিলাম তোমাকে। আসার সময় সাথে নিয়ে এসেছিলাম, তোমাকে মারার জন্য কাজে লেগে গেল। জামিলের লোকেরা কিছু করার আগেই প্রীতি জামিলের কোমর থেকে পিস্তল নিয়ে গুলি করতে লাগলো। পরপর 4টা গুলি করার পর প্রীতির হাত থেকে পিস্তল পড়ে গেল। জামিলের মুখ থেকে ফেনা বের হতে শুরু করেছে। পাশেই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে। প্রীতি ফ্লোরে শেষরাতে শান্তর কাছে গেল। এক হাতে নিজের পিঠ চেপে ধরে সে যেতে লাগলো। তীব্র পোড়া গন্ধ আসছে নাকে, হয়তো আগুনে সব পুড়ে যাচ্ছে। প্রীতি শান্তর এক হাতের বাঁধন খুলে দিতেই শান্ত দ্রুত নিজের অপর হাতের বাঁধন খুলে নিল। প্রীতিকে কিছু বলবে তার আগেই প্রীতি বলল, আগে ওদের মুক্ত করো, বাইরে আগুন ছড়িয়ে পড়ছে। শান্ত সবার হাত খুলে দিল। শরীফ মেয়ের কাছে দৌড়ে এলেন। নিজের কলেজের টুকটাকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, আমার মায়ের একই হাল হয়েছে। বেশি কষ্ট হচ্ছে আমার মায়ের। একবার এখান থেকে বের হই, তারপর অনেক বড় হাসপাতালে আব্বু তোকে নিয়ে যাবে। আব্বু তোর কিছু হতে দেবে না। আমরা খুব ভালো থাকবো, দেখিস মা। প্রীতি কাঁপা কাঁপা হাতে শরীফের চোখের পানি মুছে দিল। শরীফের ডান হাতে চুমু খেয়ে বলল, খুব কষ্ট হচ্ছে না? আমারও কষ্ট হয়েছিল, এর থেকেও বেশি। এইবার বুঝতে পারছো ভালোবাসার মানুষদের খুন কতটা কষ্টের, কতটা যন্ত্রণার? প্রীতি অর্ধখোলা চোখে শান্তর দিকে তাকিয়ে আস্তে করে বলল, শান্ত, সবাইকে নিয়ে তাড়াতাড়ি যাও, আগুন ছড়িয়ে পড়ছে। আমি আসছি, তোমরা যাও। অন্য অফিসাররা বের হওয়ার পথ খুঁজতে চলে গেল অনেক আগেই। 3 তলায় আগুন চেয়ে যাচ্ছে। হয়তো কিছুক্ষণ পর সব গ্রাস করবে সর্বনাশের আগুন। কিছুক্ষণ পর 2জন অফিসার এসে বলল, স্যার, বের হওয়ার একটা রাস্তা পেয়েছি, তাড়াতাড়ি চলুন। দড়ি দিয়ে নিচে নামতে হবে। প্রীতিকে এই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না। শরীফকে কেউ নিয়ে যেতে পারছিল না, তাই বাধ্য হয়ে প্রীতি আত্মহত্যার হুমকি দেয়। শরীফ মেয়ের জীবন বাঁচাতে অফিসারদের সাথে যায়। লক্ষ্য বাইরে যেয়ে মেয়েকে বের করার ব্যবস্থা করবেন, কারণ এই অবস্থায় প্রীতি দড়ি বেয়ে নিচে নামতে পারবে না। শান্ত জোবাকে প্রীতির পাশে রেখে বাকি অফিসারদের নিয়ে চলে গেল। সবাই দড়ি বেয়ে নিচে নামার পর শান্ত প্রীতি আর জোবার কাছে দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। শান্ত এসে দেখলো জোবা কাঁদছে। জোবা কাঁদতে কাঁদতে বলল, আপু কথা বলছে না, তুমি দেখো না কি হয়েছে তার। শান্ত প্রীতির মাথা নিজের কোলে নিয়ে নিল। তার চোখেও পানি। প্রীতির রক্তে ফুলে লাল হয়ে গেছে। শান্ত হালকা চট দিয়ে ডাকতে লাগলো প্রীতিকে, ম্যাডাম উঠুন, উঠুন ম্যাডাম, চলে যাবেন না ম্যাডাম, উঠুন প্লিজ। হালকা চোরের আঘাতে মৃদু চোখে মিলে তাকালো সে। তারপর বলল, তোমরা এখনো আছো কেন? তাড়াতাড়ি যাও, নইলে আর যেতে পারবে না। প্রীতিলতা ঘন ঘন নিঃশ্বাস নিয়ে যাচ্ছে। শান্ত প্রীতির চুলগুলো ঠিক করতে করতে বলল, আপনার কিছু হবে না ম্যাডাম, আপনি আবার আগের মতো হয়ে যাবেন। প্রীতিলতা শান্তর দিকে তাকিয়ে বলল, এই যাত্রায় তার হচ্ছে না। হাতটা উঠিয়ে প্রীতি বলল, আমার পা হাতের তর্জনীর আঙুলে থাকা আঙ্গুটিটা খুলে নাও, তোমাদের সন্তানকে দিও। সে বড় হলে বলো তার এক খুনি পিষি দিয়েছে। শেষ বিদায় দেওয়ার মতো আর কিছুই নেই আমার। আমার ঘরের টেবিলে একটা চিঠি আছে, আমার হয়ে তাকে দিয়ে দিও। আমার না হওয়া ওই মানুষটাকে দিও। সবাইকে আমার ওই চিরবিদায় জানিয়ে দিও। বলে দিও প্রীতিলতা আর ফিরবে না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রিয় সূর্য সেন, পত্রের শুরুটা কিভাবে করব জানি না,
সবার মতো আমি হয়তো গুছিয়ে লিখতে পারবো না, তবুও কেন যেন মনে হলো তোমার জন্য এই বার্তাপত্র লিখতে। যখন এই পত্র তুমি পড়বে তখন আমি কোথায় থাকবো জানি না, তবুও তোমায় পত্র লিখলাম। আজ আর আপনি করে তোমায় ডাকবো না। নিজের পরিচয় লুকাতে মনে থাকা আবেগগুলোও লুকাবো না। কেন যেন আজ আবেগগুলো লুকাতে ইচ্ছে করছে না। জীবনের পথে দৌড়াতে দৌড়াতে আজ ক্লান্ত আমি। কেন যেন মনে হচ্ছে এইবার আমার থামা উচিত, কিন্তু জীবন আমায় থামতে দিতে নারাজ। কেন যেন মনে হচ্ছে তোমায় নিয়ে আজ অজানায় পথে পাড়ি দিতে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো বামন হয়ে চাঁদে হাত বাড়াতে নেই, আর সেইখানে তো আমি সূর্যর দিকে হাত বাড়িয়েছি। হাত তো ঝলসে যাবেই। ছোটবেলা থেকে সূর্য সেন বলে ডাকতাম, তুমি বিরক্ত হতে। আমি তোমার বিরক্ত মাখা মুখ দেখে আনন্দ পেতাম, কিন্তু কেন যে তোমায় এই নামে ডাকতাম তা আমি জানি না। কিন্তু যখন বুঝতে পারলাম তখন আমাদের অনেক তফাৎ। যখন আমি আমার জীবনে তোমার অস্তিত্ব অনুভব করলাম তখন আমি খনিতে পরিণত হয়ে গেছি। সূর্য দুনিয়াকে আলো দেয়, সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার। পৃথিবী অস্তিত্ব থাকবে না সূর্য ছাড়া, তাহলে সূর্য সেন ছাড়া প্রীতিলতা থাকবে কিভাবে? তোমাকে এক নজর দেখার জন্য, তোমাকে কাছে থেকে ছুঁয়ে দেখার জন্য আমার ভেতরটা যখন পুড়তো তখন নিজেকে পাগল মনে হতো আমার। তাই ঢাকায় এসেই আগে তোমার কাছে ছুটে যাই। যখন তুমি ঘুমিয়ে থাকতে তখন আমি তোমায় দেখতাম গভীরভাবে। আচ্ছা নির্ঝর, খুনিদের কি ভালোবাসতে নেই? তাদের কি মন থাকতে নেই? তুমি কি আমার হৃদয়ে আর্তনাদ শুনতে পাও? আজ তোমাকে একটা প্রশ্ন করতে বড্ড ইচ্ছে করছে, তবে সেটা মনে মনে। আমায় কেন ভালোবাসলে না? তুমি আমার কেন হলে না? আমি চেয়েছিলাম তোমাকে নিজের মনের কথা বলতে, কিন্তু আমার আগে অন্য কেউ তোমাকে তার মনের কথা বলে দিল। তুমি গ্রহণ করে নিলে তাকে। ওই সময়ে আমার মনে হয়েছিল কেউ আমার বুকে কয়েক হাজার তীর নিক্ষেপ করেছে। আমি স্বাভাবিক থেকেছিলাম, তবু আমি নিজেকে বুঝিয়েছিলাম অনেকভাবে। বারবার নিজের মনকে বুঝিয়েছি যে তুমি ভালো থাকবে। তুমি আমার কাছে নও, তুমি অন্য কারোর হয়ে ভালো থাকবে। আমি চাই তুমি ভালো থাকো, তাই তোমার হাতটা আমি ছেড়ে দিয়েছিলাম। তোমার আংটি বদলের কিছু সময় আগেও আমি ঠিক ছিলাম, আমি নিজেকে শক্ত করে নিয়েছিলাম। কিন্তু সবাই যখন তোমার আর সাবরিনার জন্য শুভকামনা জানাচ্ছিল তখন আমার ভেতরে একটা চাপা কষ্ট সৃষ্টি হতে থাকে। কেন যেন মানতে পারছিলাম না আমি। যখন তোমার আর সাবরিনার আংটি বদল হয়ে যাচ্ছিল তখন আমি সহ্য করতে পারছিলাম না। তুমি নামক সূর্যটা আমার আর নেই, এটা আমি মানতে পারছিলাম না। আমার বুকের ভেতরটা বড্ড ফাঁকা লাগছিল। আমার মরে যেতে ইচ্ছে করছিল তখন। আমি তোমাকে আর দেখতে পারছিলাম না, তাই দৌড়ে বেরিয়ে যাই। ওই রাতে আমি শান্তি পাচ্ছিলাম না কোনো মতে, তাই ভোর রাতে চলে যাই সাবরিনাদের বাড়িতে। উদ্দেশ্য ছিল সাবরিনাকে শেষ করার। আমি ওকে তোমার পাশে মানতে পারছিলাম না, তাই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। সাবরিনা ওর ঘরে যখন তোমায় নিয়ে স্বপ্ন দেখতে দেখতে ঘুমাচ্ছিল তখন আমি ওকে মারতে ধারালো অস্ত্র নিয়ে হাজির। কিন্তু ওকে খুন করার ঠিক কয়েক মুহূর্ত আগে আমার নিজেকে জানোয়ার মনে হচ্ছিল। ওর মুখের দিকে তাকালাম আমি। ওর মুখে নিজের মতো কোনো হিংস্রতা খুঁজে পাইনি। কেন যেন মনে হচ্ছিল আমি নরখাদক হয়ে গেছি, যার সাথে সত্যিই তুমি থাকতে পারবে না।
নিজেকে গুটিয়ে নিলাম ওই রাতে। আমি সিদ্ধান্ত নিলাম পুলিশের কাছে ধরা দেব, আর তাই করলাম। জেলখানায় যখন তোমার চোখে নিজের জন্য ঘৃণা দেখেছিলাম, তখন কেন জানি না একটু শান্তি পেয়েছিলাম। কারণ তখন আমি এটা নিশ্চিত ছিলাম যে আমাকে ছাড়া তুমি ভালো থাকবে। প্রীতিলতা নামক শৈশবকে তুমি ভুলে যাবে। তুমি ভুলে যাবে আমাদের শৈশব সংসারকে। তুমি ভুলে যাবে শৈশবের সেই দিনগুলি যেখানে ভালোবাসা দিয়ে কানায় কানায় পূর্ণ। তুমি ভুলে যাবে শৈশবের সেই বহু প্রীতিলতাকে। যতক্ষণ কারো নয়নে ভালোবাসার মানুষটি সজাগ, ততক্ষণ ভালোবাসা জীবিত। আমি তোমার চোখে আমার ধ্বংস দেখেছিলাম, তাই হয়তো আমি তোমার নই। তাই সেই দিনের পর রোজ খোঁজার কাছে একটি জিনিস চেয়েছিলাম, আর তা হলো আমার মৃত্যু। আর তুমি আমাকে ছাড়া বাঁচবে এই ধরনীতে, কিন্তু তোমায় ছাড়া আমি বাঁচব না, আর না পারবো তোমায় অন্য কারোর হতে দেখতে। আর কেন যেন মনে হয় ভালোবাসলে ভালোবাসার মানুষকে দূরে যেতে হয়, তবেই তার প্রতি ভালোবাসার পরিমাণ বোঝা যায়। মানুষটা দূরে না গেলে ভালোবাসার পরিমাণ অনুভব করা যায় না। তাই তোমায় দূরে সরিয়ে দিলাম। আর ভালোবাসার পরিমাণ কতটুকু পেলাম জানো? তোমায় আমি মৃত্যুর সময়ও ভালোবাসি। জীবনের অন্তিম সময়ে দাঁড়িয়ে আমি তোমায় ভালোবাসি। মৃত্যুর পর ভালোবাসতে পারবো কিনা জানি না, কেননা তখন আর কোনো কিছুই আমার হাতে থাকবে না। আর মৃত্যুর পর তুমিও আমাকে ভালোবাসতে পারবে না। এখন বলতে পারো, মৃত মানুষকে কি ভালোবাসা যায় না? উত্তর হলো না, যায় না। ভালোবাসতে একটা শরীর লাগে। তবে কি শারীরিক চাহিদার ভেতরেই ভালোবাসা সীমিত? শারীরিক চাহিদা ভালোবাসায় সীমিত নয়, তবে মানব শরীরে ভালোবাসা সীমাবদ্ধ। যেই শরীরটা দেখিয়ে চিৎকার করে বলা যায় আমি ওকে ভালোবাসি, যেই শরীরটা অসুস্থ হলে রাত জেগে সেবা করা যায়, যেই শরীরটার ঠোঁট নামক ছোট্ট স্থানে হাসির কারণ হওয়া যায়, যা শরীর ছাড়া সম্ভব না। তাই আমার মৃত্যুর পর তুমিও আমায় পাবে না। আজকে বাঁচবো কিনা জানি না, তবে বাঁচার স্বাদ আর জাগে না। বাঁচার দুয়ার বন্ধ হয়ে গেছে চারিদিকে। আমি তোমায় মুক্তি দিলাম সূর্য সেন, তবে মনে রেখো, যেই মানুষটা বিচ্ছেদের পরেও তোমার কথা ভেবে কাঁদে, যেই মানুষটা বিচ্ছেদের পরেও তোমার অপছন্দের কাজগুলো থেকে নিজেকে সরিয়ে রাখে, যে মানুষটা বিচ্ছেদের পরেও একাকী সময়ে তোমার কথা ভেবে হাসে, তাকে আর যাই হোক হারিয়ে ফেলো না। আমি সেই দিন হারিয়ে যাব যেই দিন তোমার স্বপ্নে আমার অস্তিত্ব হবে বিলীন। তার আগে আমার মুক্তি নেই। ইতি, তোমার না হওয়া মিষ্টি বউ। নির্ঝর চোখের পানি মুছে নিল। কত শতবার যে চিঠিটা পড়েছে তার ঠিক নেই। বুক পকেটে একটা স্থায়ী জায়গা করে নিয়েছে চিঠিটা। গভীর রাতে অদূরে তাকে নির্ঝরে মনে পড়ে গেল অতীতের কথা। ফ্ল্যাশব্যাক। সেই দিন সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভেতর থেকে কোনো মতে শান্ত জোবা ফিরে আসে, কিন্তু আগুনে ঘেরা সেই মৃত্যুপুরীতে রেখে আসে প্রীতিলতার লাশ। শান্ত প্রীতির শরীরটা নিয়ে আসছিল, কিন্তু ততক্ষণে আগুনের উত্তাপ বেড়ে যায়। কিছুটা পথ আসতেই শান্ত দেখতে পায় প্রীতির শরীর ঠান্ডা হয়ে গেছে। শরীরটা সাদা হয়ে গেছে, ধারালো অস্ত্রের আঘাতগুলো রক্তাক্ত হয়ে আছে। প্রীতির কোনো সারা শব্দ নেই। শান্ত সেই দিন প্রীতিকে নামিয়ে চিৎকার করে ডাকে, কিন্তু সারা দেয়নি প্রীতিলতা। তখন সে চিরনিদ্রায় গিয়েছে। শেষে উপায় না পেয়ে নিজ স্ত্রীকে নিয়ে অতি কষ্টে বেরিয়ে আসে সেই অগ্নিকুণ্ড থেকে। সারা দেশে কয়েক ঘন্টার মধ্যে প্রীতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রীতিকে মৃত্যুর অভিশাপ দেয়া আবেশ পাগলের মতো ছুটে আসে ওইখানে,
কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সবাই প্রিয়জনদের কাছে ফিরে আসতে পেরেছিল, শুধু প্রীতিলতাই ফিরতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকেরা কয়েক ঘন্টা কঠোর পরিশ্রম পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে ভেতরে সব ছাই হয়ে যায়। শান্ত ফায়ার সার্ভিসের লোকদের নিয়ে আগে প্রীতিলতাকে খুঁজতে যায়। প্রীতিকে যেখানে রেখে যায় সেখানে যেয়ে কান্নায় ভেঙে পড়ে সে। প্রীতিলতার অর্ধপড়া লাশটা দিকে নিজেকে ঠিক রাখতে পারেনি। মুখ হাত পা চেনা যাচ্ছে না, পুরো একেবারে অর্ধেক হয়ে গেছে লাশটা। প্রীতিলতা ভেবেছিল তার মৃত্যুতে কেউ কাঁদবে না, কিন্তু তাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে হাজারো মানুষ তার পরিণতি দেখে কেঁদেছিল। কারো জীবনের অসমাপ্ত অর্ধেক কতটা ভয়াবহ তা প্রীতিকে দেখেই সবাই আন্দাজ করেছিল। বোনের ভয়াবহ এই পরিণতি সহ্য করতে পারেনি আবেশ। বোনের অর্ধপড়া লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, কিন্তু জ্ঞান আসার পরে সে আর কথা বলতে পারেনি, বাকশক্তি হারিয়ে ফেলেন নিজের। অন্যদিকে শেষ পর্যন্ত সাবরিনের সাথে নিঝরের বিয়েটা আর হয়নি। নিঝরের কাছে তার না হওয়া মিষ্টি বউটা আছে। 1.5 বছর হয়ে গেছে সে আজ নীল আকাশের তারা। কিছুদিন আগে একটা মেয়ে দত্তক নিয়েছে সে, নাম রেখেছে প্রীতিলতা। প্রীতির জন্য দান করতে গিয়েছিল এতিমখানায়। মাদারের কোলে একটা বাচ্চা দেখে হঠাৎ করে থমকে যায় নির্ঝর। বাচ্চার গলায় রূপার চেইনের সাথে একটি আংটি, যেটা দেখে চোখে পানি চলে আসে তার। এক প্রকার উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করে, আংটিটা এই বাচ্চার গলায় কেন? কেননা নিজের শেষ চিহ্ন হিসেবে এই আংটিটা শান্তকে দিয়েছিল তার নিষ্ঠুর মানুষটা। প্রীতি শান্তকে বলেছিল যেন তার সন্তানকে এটা দেয়। তাহলে এই বাচ্চার কাছে কেন এই আংটি? নিজের মনে মনে চিন্তা করে এরকম আংটি অনেকের কাছে থাকতেই পারে, কিন্তু তবুও নিজেকে স্থির রাখতে পারে না, কারণ বাচ্চাটার নাম প্রীতিলতা। একটা সময় খোঁজ নিয়ে ছোট বাচ্চাটার ব্যাপারে জানতে পেরে শিউরে ওঠে নির্ঝর। কয়েক মাস আগে জবা বাচ্চা জন্ম দেয়। কন্যা সন্তান হওয়াতে খুশিতে শান্ত অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নেয়। ভালোবেসে মেয়ের নাম দেয় প্রীতিলতা, কিন্তু 2 দিন পরেই অফিস থেকে কল আসে তাকে খুব জরুরি যেতে হবে। অসুস্থ স্ত্রীকে রেখে জরুরি কাজে অফিসে আসতে হয় তাকে। স্ত্রী জবার কপালে চুমু দিয়ে বলেছিল তাড়াতাড়ি ফিরবে, কিন্তু কাজ শেষে আর স্ত্রীর সন্তানের কাছে ফেরা হয় না তার। বিকেলের দিকে জবার মোবাইলে কল আসে। ওপাশ থেকে একজন জানায় দুপুরের পরে ঘাতকের গুলির আঘাতে শান্তর মৃত্যুর কথা। স্বামীর মৃত্যুর খবর কানে আসতেই ঘর থেকে বেরিয়ে যায় জবা। বিধ্বস্ত অবস্থায় এলোমেলো হয়ে যখন থানা থেকে যাচ্ছিল, তখন পেছন থেকে আসা ট্রাকের আঘাতে পিষে যায় সে। স্বামীর মৃত্যুর দেহটা আর ছুঁয়ে দেখা হয় না তার। তাদের মৃত্যুর পর ছোট বাচ্চাটার জায়গা হয় অনাথ আশ্রমে। ছোট প্রীতিলতার কপালে মা বাবার আদর ভালোবাসা স্থায়িত্ব হয় না, যেন প্রীতিলতার নামটাই না পাওয়ার এক সন্ধি, যেখানে শুধু শেষ হয়। নির্মম এই পরিণতি জানতে পেরে নিঝরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এতিমখানায় এসে আগলে নেয় ছোট প্রীতিলতাকে সে। এক এক প্রীতিলতাকে সে আগলে রাখতে পারেনি। ওই প্রীতিলতা তাকে ফাঁকি দিয়েছে, কিন্তু তার জীবনে আসা এই প্রীতিলতাকে সে আগলে রাখবে সারা জীবন। বারান্দায় বসে হাজার কথা ভাবতে ভাবতে হঠাৎ একটা কান্নার আওয়াজ পায় নির্ঝর। কান্নার আওয়াজটা তার ছোট্ট প্রীতিলতার। নির্ঝর দূর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর ছোট প্রীতির কাছে চলে যায়। কিছু দীর্ঘ নিঃশ্বাস ভালোবাসার মানুষদের ভালোবাসা কমায়, লুকিয়ে রাখতে সাহায্য করে অনুভূতিগুলোকে। যখন একান্ত প্রিয় মানুষগুলো দূর থেকে বহুদূর, তখন একাকিত্বের একমাত্র সঙ্গী দীর্ঘ নিঃশ্বাস, যেখানে না পাওয়ার আরেক নাম দীর্ঘ নিঃশ্বাস। কিছু গল্প সমাপ্ত বলতে নেই, গল্পটা অসমাপ্তই থাক। সমাপ্ত লিখে কষ্ট দেব না আপনাদের। অবশ্যই নতুন গল্প আসছে, আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, এই গল্পটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মনের কথা ব্যক্ত করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট নতুন গল্পতে।